আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম করছি এইচএসসি ব্যাচ 21 ও 22 কে ফিজিক্স ফার্স্ট পার্টের একটি প্রবলেম সলভিং টিউটোরিয়ালে। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি একটা চ্যাপ্টারের নাম দিয়ে রাখছি, সেটা হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। আচ্ছা, আমার মনে হয় এমন কোনো এক্সাম নাই যে এক্সামে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন স্কিপ করা হয়। খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য। তো একটা ভিডিওর কমেন্ট সেকশনে সিলেট বোর্ড 17-এর কোশ্চেনটা সলভ চেয়েছো একজন। তো চলো আমরা এই কোশ্চেনটা ধীরে সুস্থে সলভ করার চেষ্টা করি। লেটস গেট স্টার্টেড। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে কোনো একটা ঘরের তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, শিশিরাঙ্ক হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, কি বোঝাচ্ছে এটা দ্বারা? দেখো, মানে ওই ঘরের বর্তমান যে তাপমাত্রা সেটা হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস আর শিশিরাঙ্ক হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এই তাপমাত্রাটা কিসের? তোমরা কনসেপ্টে অবশ্যই পড়ছো যখন তোমরা থিওরিগুলো পড়ছো। তো আমি একটু শর্টলি বলার চেষ্টা করব। ওই রুমের বর্তমান তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, মানে এই তাপমাত্রায় যেই পরিমাণ জলীয় বাষ্প আছে, আই রিপিট, এই তাপমাত্রায় যেই পরিমাণ জলীয় বাষ্প আছে ওটা কিন্তু সর্বোচ্চ পরিমাণ নাই, মানে সর্বোচ্চ যে পরিমাণ থাকতে পারে হয়তো বা সেই পরিমাণ নাই, তার চেয়ে কিছু কম আছে। বাট ওই প্লেসটার তাপমাত্রা যদি আমি কমিয়ে 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 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসি, তাহলে এই 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য জলীয় বাষ্প সম্পৃক্ত হবে। ব্যাপারটা বুঝো নাই, একটু আমি ক্লিয়ারলি বোঝানোর ট্রাই করতেছি। দেখো দেখো তোমাদেরকে বোঝাবার জন্য আমি এখানে একটা বোতল নিয়ে আসছি। দেখো, ধরো এই বোতলটার মধ্যে এখানে কিছু একটা লিকুইড রাখা আছে। আচ্ছা, অবশ্যই এই বোতলটার ধারণ ক্ষমতা যেই পরিমাণ, সেই পরিমাণ লিকুইড কিন্তু এখানে রাখা নাই। দেখতেই পাচ্ছ। দেখো, ধারণ ক্ষমতা হচ্ছে এই পর্যন্ত, বাট লিকুইডটা রাখা হচ্ছে গিয়ে এই পর্যন্ত, তাই না? আচ্ছা, ধরলাম এখন তাপমাত্রা হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে দেখো, এই 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্পেস বা জায়গাটা কিন্তু এতটুকু, তাই না? বাট আমার যে লিকুইডটা আছে সেটা হচ্ছে এতটুকু। ধরো এটা হচ্ছে আমার জলীয় বাষ্প, ঠিক আছে? তো জলীয় বাষ্প হচ্ছে এই পরিমাণ আছে, ওকে? আচ্ছা, এখন যদি আমি একটা কাজ করি, এই বোতলটা কাটতে 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 এই পরিমাণ কেটে ফেলি, তাহলে কিন্তু বোতলটার জায়গায় থাকবে এতটুকু। তখন কিন্তু আমি বলতে পারবো যে বোতলটার জায়গা যতটুকু সেই পরিমাণ লিকুইডই আমার আছে, তাই না? তাহলে আমি এই প্লেসটা, মানে এই জায়গাটুকু, স্পেসটুকু কমাবো কীভাবে? সেটা হচ্ছে তাপমাত্রা কমালে। কারণ তাপমাত্রা কমালে স্পেস কমে যাবে, জলীয় বাষ্প রাখার স্পেস কমে যাবে। কারণ তাপমাত্রা কমালে কি হয়? তাপমাত্রা কমালে ওই গ্যাসের কণাগুলা কাছাকাছি অবস্থান করার চেষ্টা করবে। তাপমাত্রা কমালে বায়ুমণ্ডলে অবস্থিত গ্যাসের কণাগুলো কি করবে? কাছাকাছি অবস্থান করার চেষ্টা করবে। তাহলে জলীয় বাষ্প পর্যাপ্ত স্পেস বা জায়গা পাবে না, ওকে? সো তাপমাত্রা কমালে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমবে, ওকে? সো এইবার একটু মনোযোগ দিয়ে শোনো। 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধারণ ক্ষমতা হচ্ছে এই পর্যন্ত, বাট ধরো জলীয় বাষ্প আছে আমার এই পর্যন্ত। তো আমি যখন এই বোতলটা স্পেস কমাতে কমাতে, মানে কাটতে 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 স্পেসটা এখানে নিয়ে আসবো, তখন কিন্তু আমার জলীয় বাষ্প যে যতটুকু আছে আমার জায়গাও ততটুকু। এটা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ, এবং এই তাপমাত্রাটা হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বুঝতে পারছো কি বললাম আমি? তাহলে মেইন ব্যাপারটা হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পরিমাণ জলীয় বাষ্প ছিল তা কিন্তু ধারণ ক্ষমতার সমপরিমাণ না। মানে ধারণ ক্ষমতা হয়তো এই পর্যন্ত, বাট জলীয় বাষ্প আছে আমার এই পর্যন্ত। আমি যখন তাপমাত্রা কমাইতে কমাইতে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে আসবো, তখন আমার যেই পরিমাণ জলীয় বাষ্প আছে ওইটাই আমার ধারণ ক্ষমতা, ওকে? সো 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে জলীয় বাষ্প সম্পৃক্ত অবস্থায় আছে। সম্পৃক্ত মানে সর্বোচ্চ অবস্থায় আছে, ওকে? আচ্ছা, তারপরে দেখো, তখন এটা আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 48%। আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা কার জন্য বের করা হয় জানো? আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে বর্তমান যে তাপমাত্রা তার জন্য বের করা হয়। তার মানে এই যে রুমের তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই তাপমাত্রা যেই পরিমাণ জলীয় বাষ্প আছে সেটা হচ্ছে উপরে থাকবে, আর নিচে ওটাকে ভাগ করবে হচ্ছে ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটি দিয়ে। তাকে শতকরা নিলে পাওয়া যাবে 48%। আচ্ছা, আমি কোশ্চেন একটু লেন্দি করে বোঝাচ্ছি আর তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো। তারপর দেখো, ওই সময় ঘরের বাইরের তাপমাত্রা, মানে রুমের বাইরে তাপমাত্রা হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস, তার মানে রুমের ভেতরে বেশি, তাই না? তারপর দেখো, আপেক্ষিক আর্দ্রতা 70%, হচ্ছে রুমের বাইরে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা 70%। তার মানে রুমের বাইরে যে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেই পরিমাণ জলীয় বাষ্প আছে তাকে ভাগ করবো আমরা 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প ধারণ ক্ষমতা দ্বারা। তাহলে পাবো আমরা আপেক্ষিক আর্দ্রতা। কারণ আপেক্ষিক আর্দ্রতা বের করার কনসেপ্ট কি? উপরে থাকবে কন্টেন্ট বা যেই পরিমাণ আছে, এবং নিচে হবে ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা, ওকে? তারপরে বলা হচ্ছে যে 32 ডিগ্রি বা 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, মানে যেই পরিমাণ জলীয় বাষ্প সর্বোচ্চ থাকতে পারবে সেই পরিমাণ জলীয় বাষ্প চাপ দিচ্ছে হচ্ছে এই পরিমাণ মিলিমিটার Hg, এবং
11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য দেওয়া আছে। তার মানে এখানে 32 এবং 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ক্যাপাসিটি যে পরিমাণ থাকতে পারে জলীয় বাষ্প তার চাপের মানটা দেওয়া আছে। আচ্ছা, এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য গ্লেসিয়ারের যে ধ্রুবক বা কনস্ট্যান্ট সেটা হচ্ছে 1.63 দেওয়া আছে। আচ্ছা, তারপরে কোশ্চেনটা দেখো, ওই ঘরে ঝুলানো আর্দ্র ও শুষ্ক বাল্ব হাইগ্রোমিটার আর্দ্র বাল্ব থার্মোমিটার কত পাঠ দেখাবে। মানে আমরা জানি যে শিশিরাঙ্ক যে যন্ত্র দিয়ে মাপে সেটা হচ্ছে হাইগ্রোমিটার নামক একটা যন্ত্র। তো ওইটাই হচ্ছে দুইটা বাল্ব থাকে, একটা শুষ্ক বাল্ব আর একটা হচ্ছে আর্দ্র বাল্ব, তাই না? তো শুষ্ক বাল্বের তাপমাত্রাটা মনে করো তোমার দেয়া আছে, সেই ক্ষেত্রে আর্দ্র বাল্ব কত তাপমাত্রা দেখাবে। আচ্ছা, তো এখানে আমরা কোশ্চেনটাতে দেখলাম কোথাও কিন্তু শুষ্ক বাল্বের তাপমাত্রা উল্লেখ করা নাই। তো নর্মাল যে তাপমাত্রাটা রুমের ভেতরে ওইটাই তোমাকে চিন্তা করতে হবে শুষ্ক বাল্বের তাপমাত্রা, কারণ নর্মাল তাপমাত্রাটাই দেখাবে শুষ্ক বাল্বে। ওকে, সো নর্মাল যে তাপমাত্রা রুমের 32 ডিগ্রি সেলসিয়াস, এটাই হচ্ছে শুষ্ক বাল্বের তাপমাত্রা। আমরা ফর্মুলা জানি এরকম যে থিটা ইকুয়ালস টু θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। আশা করি তোমাদের মনে আছে শিশিরাঙ্ক বের করার ফর্মুলা, থিটা ইকুয়ালস টু θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। এইখানে থিটার মানটা হচ্ছে শিশিরাঙ্ক, θ1 হচ্ছে শুষ্ক বাল্বের তাপমাত্রা, θ2 হচ্ছে গিয়ে সিক্ত বা আর্দ্র বাল্বের তাপমাত্রা, জি হচ্ছে গ্লেসিয়ারের ধ্রুবক। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এখানে একটা ব্যাপার মাথায় রাখবা, সবগুলো কিন্তু সেলসিয়াসে নিবা, কারণ এই ফর্মুলার মধ্যে সবগুলো আমরা সেলসিয়াসে নিয়ে করি। আচ্ছা, তারপর থিটা দেখো, থিটা হচ্ছে গিয়ে শিশিরাঙ্ক 14 ডিগ্রি সেলসিয়াস, তো আমি লিখলাম 14। θ1টা হচ্ছে যে রুমের যে তাপমাত্রা বর্তমান, এটাই হচ্ছে শুষ্ক বাল্বের তাপমাত্রা 32। আর জি এর মানটা দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্লেসিয়ারের ধ্রুবক। এটা অ্যাকচুয়ালি 32 হবে, কোশ্চেনটাতে ভুল আছে। এটা অ্যাকচুয়ালি হবে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্লেসিয়ারের ধ্রুবক, কারণ আমাদের গ্লেসিয়ারের ধ্রুবকটা হচ্ছে শুষ্ক বাল্বের তাপমাত্রার জন্য দেওয়া থাকে। আচ্ছা, এটা হচ্ছে 1.63, θ1টা 32, θ2 আমরা বের করতেছি। দেখো, ওকে, সো এখানে কেমন আসতেছে দেখো, θ2 কত আসবে এটা আসলে যদি আমরা এখানে ক্যালকুলেশনটা করি, তাহলে তার মধ্যে এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি θ2 এর মানটা আসতেছে হচ্ছে গিয়ে 20.96 ডিগ্রি সেলসিয়াস। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখি আমাদের আনসারটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের আনসারটা ঠিক আছে। তার মানে ওই ঘরে ঝুলানো যে হাইগ্রোমিটার সেখানে আর্দ্র বাল্ব থার্মোমিটারের পাঠ দেখাবে 20.96 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন আমরা তাহলে পরের কোশ্চেন দেখার চেষ্টা করতেছি। ওকে, এই কোশ্চেনটা হচ্ছে অনেকটা কনসেপচুয়াল, যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই তাদের করতে ঝামেলা হতে পারে। ঠিক আছে, এখানে বলা হচ্ছে পরের কোশ্চেনটা, মানে এটা ঘ নাম্বার কোশ্চেন, এখানে খ দিয়ে রাখছে আর কি, ক খ আকারে লিখছে। যদি ঘরের একটা জানালা খুলে দেওয়া হয়, যদি ঘরের একটা জানালা খুলে দেওয়া হয় তাহলে জলীয় বাষ্প কোন দিকে চলাচল করবে। মানে যদি আমি ওই রুমটার বা ঘরটার একটা জানালা আমি খুলে দিই, তাহলে কি জলীয় বাষ্প বাইরে থেকে রুমের ভেতরে আসবে? মানে ঠান্ডা যে বাতাসটা বলতে পারো, হ্যাঁ, ওয়েদারটা কি বাইরে থেকে ভেতরে আসবে এয়ারটা, নাকি ভেতরের জলীয় বাষ্পটা রুমের জলীয় বাষ্প বাইরে চলে যাবে? তোমার কি মনে হয়? আচ্ছা, তুমি নিশ্চয়ই বেলুন ফুলাইয়া দেখছো কখনো, যে বেলুন ফুলাইয়া পরে ছেড়ে দিলে বেলুনের ভেতরে যে বাতাসগুলো সেগুলো তীব্র বেগে বাইরে বের হয়ে আসে। কারণ কি? কারণ বেলুনের ভেতরে কিন্তু বাতাসের চাপ বেশি ছিল এবং বাহিরে কিন্তু কম ছিল। তার মানে জলীয় বাষ্প বা গ্যাস এরা সবসময় উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্নচাপের অঞ্চলে ছুটে বেড়ায়। আই রিপিট, জলীয় বাষ্প বা গ্যাস সবসময় উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চলের দিকে ছুটে বেড়ায়। ওকে, সো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে রুমের ভেতরে উপস্থিত জলীয় বাষ্প কী পরিমাণ চাপ দিচ্ছে এবং রুমের বাইরে উপস্থিত জলীয় বাষ্প কী পরিমাণ চাপ দিচ্ছে। দেন যেইখানে জলীয় বাষ্পের চাপ বেশি সেইখান থেকে কম চাপের দিকে ছুটে যাবে। আশা করি বুঝতে পারতেছো। তো ফার্স্টে আমি রুমের ভেতরে চিন্তা করি, রুমের ভেতরে মানে ঘরের ভেতরে। সো দেখো, ঘরের ভেতরে, আচ্ছা, সো ঘরের ভেতরে কি অবস্থা দেখো, দেখি আমরা ঘরের ভেতরে আমাদের আপেক্ষিক আর্দ্রতা মান দিয়ে রাখছে 48%। ঠিক আছে, তো এটাকে লিখলাম আমি হচ্ছে R1। আচ্ছা, রুমের ভিতরে বর্তমান তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে F1 এবং 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যাপাসিটি পরিমাণ জলীয় বাষ্প বা যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারবে তার চাপ হচ্ছে গিয়ে বড় F1। ওকে, আর ইনটু হচ্ছে 100%। এভাবে আমরা জানি যে আমাদের আপেক্ষিক আর্দ্রতার ফর্মুলাটা বের করতে হয়। আচ্ছা, এখন দেখো, তো
তো 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যাপাসিটি কি পরিমাণ, ক্যাপাসিটি দেওয়াই আছে, সম্পৃক্ত চাপ দিয়ে দিচ্ছেন, দেখো তো 32-তে সম্পৃক্তটা এটাই ক্যাপাসিটি, সম্পৃক্ত মানে ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা 33.6, আর R1 এর মান দিয়ে দিছে 48%। বাট F1টা কই, স্মল F1, আচ্ছা স্মল F1টা হচ্ছে শিশিরাঙ্কের তাপমাত্রায় জলীয় বাষ্পের পরিমাণ। দেখো তো আমাদের 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পর চাপ দিয়ে দিছে কিনা, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তোমাদের অবশ্যই মনে আছে যে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যেহেতু 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে শিশিরাঙ্কের তাপমাত্রা, তার মানে এই তাপমাত্রায় যে পরিমাণ জলীয় বাষ্প পাবো সেটা হচ্ছে এই তাপমাত্রার জন্য সর্বোচ্চ বা ম্যাক্সিমাম, এবং এইটাই কিন্তু 32 এর জন্য কন্টেন্ট। তার মানে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে কতটুকু, সেটা হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে ক্যাপাসিটি সেই পরিমাণটা। যাই হোক, আমরা এখান থেকে স্মল F1টা বের করতে চাচ্ছি। তো R1 এর মানটা কত, 48%। স্মল F1টা বের করব, আর বড় যে F1 সেটা হচ্ছে 32 এর জন্য 33.6 ইন্টু 100%। তো পার্সেন্ট বাদ দিয়ে দেওয়া যায়, পরে দেখো F1টা কত আসে। F1টা আসে হচ্ছে গিয়ে 48 ইন্টু 33.6 ডিভাইডেড বাই 100, পার্সেন্ট বাদ দিয়ে দিচ্ছি, দেখো কত আসতেছে আমাদের। তাহলে আমাদের যে মানটা পাওয়া গেল F1টা হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি পরিমাণ জলীয় বাষ্প আছে সেটা হচ্ছে 16.128 মিলিমিটার ইজি। যেহেতু আমরা এই F1 এর মানটা, ক্যাপিটাল F1 এর মানটা মিলিমিটার দিতে বসাইছি, সেহেতু আমাদের স্মল F1 এককটাও এইটাই হবে। আচ্ছা, এখন বলো তো তাহলে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ কত, এইটাই কিন্তু হবে, বুঝতে পারছো? এটা যদি আমাদের চাই না কোয়েশ্চেনে, বাট কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম, কারণ এটা শিশিরাঙ্কের তাপমাত্রা। তো বায়ুর তাপমাত্রায় যেই পরিমাণ জলীয় বাষ্প থাকে এটাই কিন্তু শিশিরাঙ্কের জন্য সম্পৃক্ত অবস্থা। ওকে, আচ্ছা এবার আমরা দেখব রুমের বাইরে কি অবস্থা। তো দেখো ঘরের বাইরে আমাদের উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ বের করতে হবে। ঘরের বাইরে তাপমাত্রা হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস, তো এই তাপমাত্রার জন্য বের করতে হবে। তো আমরা সেই ফর্মুলা লিখে ফেলি, R2 ইকুয়ালস টু ছোট F2 ডিভাইডেড বাই বড় F2 ইন্টু হচ্ছে কি 100%। আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা রুমের বাইরে হচ্ছে কি 70%। ওকে, 70% লিখলাম। স্মল F2 বের করতে হবে উপস্থিত কন্টেন্ট, মানে কি পরিমাণ জলীয় বাষ্প আছে আমাদের রুমের বাইরে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য। আর নিচে হচ্ছে বড় F2 হচ্ছে এই 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যাপাসিটি পরিমাণ জলীয় বাষ্পের যে চাপটা সেটার মধ্যে বসাইতে হবে, মানে ধারণ ক্ষমতার মানটা সেটা হচ্ছে গিয়ে 9.8 মিলিমিটার Hg ইন্টু 100%। তাহলে এখানে আসবে F2 ইকুয়াল টু 70 ইন্টু 100 ডিভাইডেড বাই 9.8। আচ্ছা সরি, আমি এখানে একটু উল্টো লিখে ফেলছি, এখানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি হয় 70 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 100, তাই না? উল্টো লিখে ফেলছি, তাই আনসারটা উদ্ভুত চলে আসছিল। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের মানটা আসতেছে 6.86 মিলিমিটার Hg। এখন দেখো তো F1টা বড় নাকি F2টা বড়? অবশ্যই আমি বলতে পারি F1 ইজ গ্রেটার দেন টু F2। F1 ইজ গ্রেটার দেন টু F2, তার মানে রুমের ভেতরে উপস্থিত জলীয় বাষ্প যে পরিমাণ ছিল তার চাপ এবং রুমের বাইরে যে পরিমাণ জলীয় বাষ্প ছিল তার চাপ, এদের সাথে যদি কম্পেয়ার করি তাহলে বোঝাই যাচ্ছে F1টা বড়, F1টা ছোট। তার মানে রুমের ভেতর থেকে জলীয় বাষ্প বাইরে বের হয়ে আসবে। কখন বের হয়ে আসবে? যখন আমি জানালা খুলে দিব তখন সেই চাপটা বাইরে বের হয়ে আসবে এবং আস্তে আস্তে ক্রমাগত রুমের ভেতরে চাপটা কমে যাবে। আশা করি বুঝতে পারতেছে। সো আমাদের আনসারটা একটু চেক করি। হ্যাঁ, আমাদের আনসারটা ঠিক আছে। তো দেখো কোশ্চেনটা বুঝতে পারো কিনা। তো তোমাদের যদি এরকম কোনো বোর্ডের কোশ্চেনের প্রবলেমস থাকে তো আমাকে জানাতে পারো ভিডিও কমেন্ট সেকশনে। টিল দেন, গুড।